নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সোমবার দিন ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। কিন্তু ভারতের বিদেশ সচিব যাওয়ার আগেই আমরা দেখছি বাংলাদেশে ভারত বিরোধিতা সুর কিন্তু চড়ছে। এই প্রতিবেদন আমরা যখন করছি তার কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপির যে ভারতীয় হাই কমিশন অভিযান সেটা শুরু হবে। তাদের বিএনপির যেটা তিনটে গণসংগঠনকেই তারা নামিয়ে দিয়েছে। পাশাপাশি যিনি আহ, মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যে সমস্ত সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে বলা হচ্ছে, সমস্ত রিপোর্টই হচ্ছে ভুয়ো, অপপ্রচার হচ্ছে। আবার ঢাকাতেই আমরা দেখলাম যে ইসকনের দুটো মন্দির পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক যেটা বললাম, সোমবার দিন বিক্রম মিশ্রি যে যাচ্ছেন তার আগে কিন্তু উত্তেজনার পারদ যেমন চড়ছে, তেমনি আহ, ভারতের যে সমস্ত আর কি তথ্য প্রমাণ যা হচ্ছে সমস্তটাই বাংলাদেশের তরফে বলা হচ্ছে ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে তিনজন প্রতিনিধি আছেন। আমাদের বাংলাদেশ থেকে আছেন কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম। কামরুল্লাহ, স্বাগত। আমাদের সঙ্গে আছেন হ্যাঁ মুক্তিযোদ্ধা রাজাকুল হায়দার চৌধুরী, আপনাকেও স্বাগত। আর আমাদের সঙ্গে সবাইকে দিল্লি শুভেচ্ছা। থেকে আছেন আপনাদেরও হ্যাঁ স্বাগতম আমাকে এখানে আজকের এটার সাথে যুক্ত করার জন্য। হুম, আর দিল্লি থেকে আছেন আমাদের সঙ্গে প্রাক্তন আইএফএস অরিজিৎ ঘোষ। অরিজিৎ, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। কামরুলদা, আহ সেটা হচ্ছে আজকে যখন আমরা আজকে এই প্রতিবেদন করছি, আমি আপনাকে সেটা হচ্ছে একটু পরেই বিএনপির মিছিল, সেটা আহ হাই কমিশন অভিযান করবে তারা। একদিকে ঠিক কিভাবে দেখছেন ঠিক বিদেশ সচিব এর বৈঠকের আগের দিন এইটা, এবং আপনাকে যেটা বললাম যে আহ, ঢাকাতেই দুটো ইসকনের মন্দিরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনি কোন জায়গায় দেখছেন এই জায়গায় দুটো অবস্থান কিভাবে, এবং তারপরে যাচ্ছেন বিদেশ সচিব? ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত সময় উপযোগী বিষয়টি। একদিকে ভারতের বিদেশ সচিব শ্রী বিক্রম মিস্ত্রি আগামী 9 তারিখে বাংলাদেশে সফরে আসবেন। এই সফরের উদ্দেশ্য হলো ফরেন অফিস কনসালটেশন যে ফ্রেমওয়ার্ক, তারই একটি সব প্রয়াস। তো বিগত অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়, বিগত সময় আমরা লক্ষ্য করেছি যে নানা সময়ে টানাপোড়েন এবং টানাপোড়েনের মধ্যে মূল আহ, কেন্দ্রবিন্দুতে ভারত। কি কি ভারতের এই কে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সাথে সহযোগিতামূলক যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং যারা বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য, তাদের একটি লক্ষ্য করা গেছে যে তারা বাংলাদেশের যে কোনো বিষয়ে যা কিছু ঘটুক না কেন সবকিছুই একটি ভারতের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা আছে। এবং যখন আলোচনার টেবিলগুলো খুব যখন সামনে আসছে, তখন তাদের এই ধরনের কর্মসূচি এবং কর্মসূচির মাধ্যমে তাদেরকে জনগণকে উদ্বুদ্ধ করা, ভারতের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে তাদের একটি জনসমর্থন তৈরি করার চেষ্টা করা। কিন্তু যে বিষয়গুলো এখানে আসবে, আমরা মনে করি যে এই আলোচনাগুলো, দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত সত্যি। গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই কারণে যে বাংলাদেশের একটি হলো যে যে 25 বছর যে ইন্দিরা মুজিব চুক্তি ছিল, সেটির কার্যকাল না থাকলেও সেটা যে আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে বা বাতিল করা হয়েছে এই ধরনের কোনো কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবং সেখানে বলা হয় 25 বছর পার হয়ে গেছে, কিন্তু চুক্তিটা আনুষ্ঠানিক বাতিল হয়নি। আরেকটি বিষয় হলো যে বাংলাদেশের সাথে ভারতের 2017 সালে 22টি চুক্তি ও সমঝোতা চুক্তি স্মারক হয়। এছাড়াও বিভিন্ন সময়ে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে, তার মধ্যে 10টি চুক্তি খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আলোচনার মধ্যে আসার সম্ভাবনা আছে। এক হলো যে এক্ষেত্রে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক এবং দ্বিপাক্ষিক। না, কিন্তু কামরুলদা, আমার প্রশ্ন, ধরুন আপনি যেগুলো বলছেন সবই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য, কিন্তু কোন দ্বিপাক্ষিক সম্পর্কের আলোচনা কি আজকের পরিস্থিতিতে দাঁড়াবে যেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণটা প্রধান হয়ে দাঁড়াচ্ছে এবং ভারত বারবার করে
আর কি তাদের বলতে পারেন প্রধানমন্ত্রী বলছেন, বিদেশ মন্ত্রী বলেছেন, বিদেশ দপ্তরের একাধিক আধিকারিক বলেছেন যে সংখ্যালঘুদের ওপর ইমিডিয়েট যেন আক্রমণ থামানো হয়, যেন নির্যাতন বন্ধ হয়, সেটা পিন পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছেন। ফলে এই যে আপনি যে আলোচনাগুলো বলছেন, সেটা কি সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন সেটাকে পাশে সরিয়ে রেখে করা সম্ভব বর্তমান পরিস্থিতিতে? এখন এই ধরনের বিষয়গুলোকে সরকার থেকে তাদের আমাদের প্রেস সচিব, যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন এগুলো সব আপাতত, এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারাই আছে তারা সবই এগুলো বা ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু যা সম্প্রতি সংখ্যালঘুদের যে একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করেন না, অথচ তিনি উপস্থিত ছিলেন। যেমন ফরাদ মাজার একজন বিজ্ঞ হুম। সমাজ চিন্তক, এবং তার সহধর্মিণী আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্ষদে আছে। তো তিনি যে কথাটি বলেছেন সে কথার মধ্য দিয়ে বোঝা যায় যে দেশে যে সেটাও প্রকৃত চিত্র তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু এই প্রকৃত চিত্র যদি অন্য কোনো রাজনৈতিক দল, অন্য কোনো সমাজ চিন্তা, অন্য কোনো এনজিওরা তুলে ধরে, তখন তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে যে সে হলো ভারতের আহ, দোসর। আরেকটি বিষয় হলো যে সাথে সাথে যুক্ত করা হচ্ছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর। এখন সংখ্যালঘুরা কার্যত এবার এবার একটি ভূমিপুত্র হিসাবে তারা এই দেশে একটা আন্দোলন তৈরি করেছে, যে আন্দোলন হলে এই ভূমি থেকে তারা উচ্ছেদ হবে না, হবে না বলে তারা ঐক্যবদ্ধ। চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা, গ্রেপ্তারের পরে আইনি প্রক্রিয়াগুলো যদি লক্ষ্য করা যায়, সে আইনি প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত হয়েছে। ফলে ভারতের যেহেতু সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু, এবং উভয়ের সাথে কিন্তু, এবং অনেক মুসলমানরাও, এদেশের মুসলিমরা ভারতের মুসলিমদের সাথে আত্মীয়তার একটি যোগসূত্র আছে। ভারত তো এই মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশের পক্ষে থেকে যুদ্ধ করে। গত 6 তারিখ ছিল আহ, ভারত বাংলাদেশের মৈত্রী দিবস। কার্যত দেখা যাচ্ছে যে এই মৈত্রী দিবসটি পালন হয়নি। তো ভারত সেক্ষেত্রে বলবো যে তারা যে আলোচনার জন্য আসছে, এই আলোচনা যাতে ভেঙে যায় বা এই আলোচনা যাতে অগ্রসর না হতে পারে, সেজন্য তো কিছু চক্রান্ত, কিছু প্রেসার, কিছু এগুলো থাকবে। কিন্তু সেই চাপকে আহ, উপেক্ষা করে বিদেশ সচিব আসা অর্থ হলো যে এখানে আরেকটি চাপ তৈরি হবে যে এই বাংলাদেশের সরকার সংখ্যালঘুদের সম্পর্কে কার্যত কি কি আহ, আহ, দৃষ্টান্ত স্থাপন করছে। চিন্ময় ঠিক আছে, কৃষ্ণদাস। কামরুল, আপনার কাছে আমি আসবো। আমি অরিজিতের সঙ্গে আগে কথা বলিনি। সেটা হচ্ছে অরিজিৎ যখন সোমবার দিন যাবে, তার আগেই বাংলাদেশের যিনি ইউনূসের প্রেস সচিব আছেন, শফিকুল আলম, তিনি কিন্তু শুধু বললেন না, তিনি একটা তার ফেসবুক পেজে বিশাল একটা লিখেওছেন। এবং সেখানে এই যে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ঐক্য পরিষদ যে অভিযোগগুলো আনছেন, সেগুলো সব খারিজ করে দিয়েছেন। এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে এই এই যে অর্গানাইজেশনটা আছে, এই যে সংগঠন আছে, তাদের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া হতে পারে। তো ভারত বারবার করে যেটা আশঙ্কা প্রকাশ করছে, বা ভারত যেটা বারবার করে বলছে যে হিন্দু বা সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ হোক, ফলে আলোচনার টেবিলে প্রথমেই যদি বলা হয় যে সব কিছু ঝুটায়, অরিজিৎ সেই আলোচনা এগোবে কি করে? দেখুন, আমার মনে হয় না যে ভারত এই যে বিদেশ সচিব পর্যায়ের যে আলোচনা, যেটা কিনা আগে থেকেই তৈরি ছিল, আগে থেকেই শিডিউল ছিল, তার থেকে বিশেষ কিছু আশা করে। কেননা এর অতীতে বিদেশ সচিব পর্যায়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক আছে, দ্বিপাক্ষিক যে চুক্তিগুলি আছে এবং দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো আছে সেইগুলো নিয়ে। এইবার যেহেতু বাংলাদেশে একটা সরকার যে ভারতের প্রতি সহানুভূতি সম্পন্ন নয় একেবারেই, এবং যেহেতু সেই সরকার ভারতকে তাদের যে বিরোধী গোষ্ঠী, মানে আওয়ামী লীগ গোষ্ঠী, তাদের সঙ্গে এক করে দেখে, সুতরাং আমার মনে হয় না যে সরকারি স্তরে ভারত এই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক থেকে খুব একটা ফলপ্রসূ আলোচনা আশা করে। কিন্তু যেহেতু এটা আগে থেকেই স্থির হয়েছিল, সুতরাং তারা এই সুযোগটা নিতে চায়, যাতে কিনা এটা দেখাতে পারে বিশ্বের সামনে যে আমরা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে এনগেজড হচ্ছি, এক। এবং দুই, আমাদের যে মেসেজটা দেওয়ার কথা, এই যে আপনার এই যে সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন চলছে এবং
ওই ধরনের। এবং ভারতের প্রতি ভারতের প্রতি বৈরীভাবাপন্ন যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে বা যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলো সম্পর্কে যে আমাদের একটা দৃষ্টি আকর্ষণ করার, বাংলাদেশ সরকারের সরাসরি দৃষ্টি আকর্ষণ করার একটা সুযোগ আছে, সেই সুযোগটা আমরা হারাতে চাই না। সুতরাং সেটা হচ্ছে দ্বিতীয় থিং, দ্বিতীয় জিনিস। তৃতীয়ত, ওই যে কামরুল সাহেব যে দ্বিপাক্ষিক চুক্তিগুলির কথা বললেন, হুম, সেই চুক্তিগুলোর নবীকরণ বা সেই চুক্তিগুলো সম্বন্ধে বিশদ আলোচনা, আমার মনে হয় না ভারত তার থেকে বিশেষ কিছু আশা করে। আমার মনে হয় ভারত ওগুলো খরচের খাতাতে ফেলে দিয়েছে। যাই হোক, তবু যেহেতু এটা একটা একটা মানে অপরচুনিটি, ওখানে গিয়ে সরাসরি কথাবার্তা বলা, সেই কথাগুলো উঠবে। সংখ্যালঘু সম্বন্ধে নিপীড়নের যে তথ্যগুলো, যেগুলো অপতথ্য বলে বলছেন বাংলাদেশের সরকার, ভারত সরকারও নিশ্চয়ই তার কোনো পাল্টা জবাব রাখবেন, তার পাল্টা তথ্য রাখবেন। দৈনিক প্রথম আলো না। বলে একটি বাংলাদেশি হুম। সংবাদপত্র আছে, তারাও একটা সমীক্ষা করেছিল। তারা সেই সমীক্ষায় বলছে যে একটা 3 সপ্তাহের মধ্যে প্রায় 1000টা ঘটনা ঘটেছিল সংখ্যালঘুদের বিরুদ্ধে, এবং যার মধ্যে প্রায় 500টা তারা সরাসরি তারা বলতে পেরেছে, তারা শনাক্ত করতে পেরেছে যে এই 500 ঘটনা হচ্ছে আওয়ামী লীগ সংক্রান্ত ঘটনা। মানে সেই ঘটনাগুলো ঘটেছে কেননা সেই যে হিন্দু বাড়ি বা সেই যে হিন্দু সংগঠন বা সেই যে হিন্দু পরিবার, তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো রকম যোগাযোগ ছিল বলে। কিন্তু বাকি 500, হুম, মানে 50% সেরকম কোনো যোগ নেই। সুতরাং যদি ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা বলে থাকেন যে হিন্দুদের বিরুদ্ধে যা ঘটেছে তা এই জন্য ঘটেছে যে তারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন ছিলেন, তার জবাব হচ্ছে সেটা কিন্তু অর্ধসত্য। কেননা অর্ধেক কেসে দেখা যাচ্ছে সেটা ঘটনা, এবং অর্ধেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটার কোনো যোগাযোগ নেই। এবং এটা প্রথম আলো বলেছে। প্রথম আলো তো কোনো সংখ্যালঘু সংগঠন নয়, তারা একটা সংবাদপত্র সংগঠন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। এবং হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে এটা 2000 ঘটনা ঘটেছে। হ্যাঁ। সুতরাং মানে তারা বলছে যে প্রথম আলো যে তথ্য তার থেকে অ্যাকচুয়ালি দ্বিগুণ ঘটনা ঘটেছে। সুতরাং যদি অপতথ্য হয়ে থাকে, তাহলে যদি ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি ভুলভাল বলেও থাকে, যদি বাড়িয়ে বলে থাকে, হ্যাঁ, তা হতে পারে বাড়িয়ে বলছে, তাহলেও অন্তত 50% ঘটনা তো ঘটেছে, 1000 ঘটনা তো ঘটেছে। যাই হোক, সে তো গেল পরের কথা। আমি আমি যেটা বললাম, তাহলে মানে একটা হচ্ছে সবাইকে দেখানো যে আমরা হুম, দ্বিপাক্ষিকভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে এনগেজ হচ্ছি। দ্বিতীয়ত, আমাদের এই যে ভারতের এই যে অবস্থানগুলো সংখ্যালঘু এবং অন্যান্য সম্পর্কে, সেই ব্যাপারগুলো সামনে আনা, সেই ব্যাপারগুলো সম্পর্কে সরাসরি এনগেজ হওয়া। এবং তৃতীয়ত, এই বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তী সরকার, এদের সঙ্গে আমাদের কোনো মানে ভারতবর্ষের আগের কোনো মানে বিশেষ সম্পর্ক গড়ে ওঠেনি। কেননা শেখ হাসিনার সময়ে সেটা একটা ভুল করেছে ভারতের সরকার এবং ভারতের কূটনৈতিক যে মিশন, তারা কিন্তু আওয়ামী লীগের বাইরে খুব একটা সম্পর্ক গড়ে ওঠেনি। তার একটা কারণ হচ্ছে গড়ে উঠতে দেওয়া হয়নি, সেটাও ঠিক। যে যে শেখ হাসিনার তরফ থেকে এই ব্যাপারটাকে ডিসকারেজ করা হতো, যে আপনারা অন্য কারোর সঙ্গে কথা বলবেন না, আমাদের সঙ্গেই খালি কথা বলবেন। ফলত আওয়ামী লীগের বাইরে ভারতের হাইকমিশন বা ভারতের যে অন্যান্য ভারতের প্রতি ভারতের অন্যান্য সংগঠনগুলোর বিশেষ যোগাযোগ গড়ে ওঠেনি। তো এই সুযোগটা হয়তো মানে সেই ধরনের কোনো সম্পর্ক গড়ে তোলার জন্য কাজে লাগাতে পারে, সেটা হচ্ছে গঠনমূলক কথা। কিন্তু কথা হচ্ছে যে সংখ্যালঘু সংক্রান্ত ব্যাপারে নিশ্চয়ই ভারত সরকার তাদের বক্তব্য রাখবে। রুদ্ধদ্বার বৈঠক হবে, এগুলো ফরেন অফিস কনসালটেশন রুদ্ধদ্বারই হয়ে থাকে। সুতরাং বাইরে খুব একটা যে খবর পাওয়া যাবে তা নয়, যতদিন না পর্যন্ত তাদের মুখপাত্ররা সেই ব্যাপার বাইরে ডিসক্লোজ করবেন। হুম। চৌধুরী সাহেব, আপনাকে আমি যেটা প্রশ্নটা প্রথমে করেছিলাম, সেটা হচ্ছে যে পুরো ইতিহাসটাকে পাল্টে দেওয়া হচ্ছে। যে আপনারা আজকে যে সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের যে ভূমিকা, সেই পুরোটাকেই পাল্টে সব কিছু মিথ্যা, সব স্লেট মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি দেখলাম যে শনিবার দিন ঢাকার মাটিতে অবসরপ্রাপ্ত যারা সেনা, তারা মিছিল করছেন এবং তারা বলছেন যে কলকাতা পর্যন্ত তারা নাকি দখল করে নিতে পারেন। তারা হুম, হুম। সেনা যেমন হ্যাঁ, তারা বলছে অসম, ত্রিপুরা, কলকাতা, গোটা পূর্বের রাজ্য তারা ছিনিয়ে নিতে পারে যে কোনো সময়। যে ভারত তাদের পাশে এরকম ভাবে দাঁড়িয়েছিল, যাদের দেশকে স্বাধীনতা দিয়েছিল, আপনি কিভাবে দেখছেন সেটা? তারা শুধু সেটা বলে নাই, তারা বলছে যে তারা আমেরিকা দখল করার ক্ষমতা রাখে। আমেরিকাও এখন বাংলাদেশের সবচেয়ে আমাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর তাদের ওই যে আপনার 47 ছেলে 71, যে ওই আপনার তাদের আর কোনো রাজনীতি ছিল না। ভারত
ভারত কার্ড আর কি, আপনার এখানে একটা ওই যে ইয়ে আছে আর কি, আপনার একটা সাম্প্রদায়িক উস্কানি। যেমন আমাদের 1975 সালে আপনার বঙ্গবন্ধু হত্যার পর আমাদের যে সংবিধানটা, আমাদের সংবিধানটা ছিল হুম ধর্মনিরপেক্ষ। আমাদের 4টা মূল স্তম্ভ ছিল: বাংলাদেশি হুম জাতীয়তা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। ওইটা তো সেখানে বিসমিল্লাহ চলে আসলো। আমাদের হুম। বাংলাদেশ বেতার, সেখানে আপনার রেডিও বাংলাদেশ হয়ে গেল, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেল। আমরা সমস্ত কিন্তু পাকিস্তানিকরণ করে ফেললাম। এটা কিন্তু আপনার শুধু এই যে আজকের ব্যাপার না, এটা মোট আমাদের বাংলাদেশের বয়স হলো 53 বছর। এর মধ্যে 29 বছরই এই মৌলবাদীরা ক্ষমতায়। তাদের কোনো আর কোনো তাদের রাজনীতির বিশেষ কিছু নাই মানে আমরা আওয়ামী লীগ বা আমাদের যারা প্রগতিশীল শক্তি আছে তাদের সাথে লড়ার মতো একমাত্র শক্তি হলো এই যে ধর্মীয় উন্মাদনা। এবং এই যে 29 বছরে কিন্তু আপনার এই ধর্মীয় যারা গোষ্ঠী, তারা কিন্তু বিপুল সংখ্যক এখানে বাংলাদেশে মাদ্রাসা তৈরি হয়েছে, এবং সেই মাদ্রাসা থেকে কোনো আধুনিক জ্ঞান সম্পন্ন কেউ বাইর হয় না। এরা কিন্তু একটা সীমিত জ্ঞান নিয়ে, এরা একটা ধর্মীয় উন্মাদনা নিয়ে সেখান থেকে বের হয়। এবং এই এই কথাগুলা বাজারে ছড়াইলে সাময়িক একটা উত্তেজনার সৃষ্টি হয়। তবে আমার মতে সার্বিকভাবে বাংলাদেশে কিন্তু এই সাম্প্রদায়িক আমাদের যে হাজার বছরের যে ঐতিহ্য আছে, সেটা থেকে এটা যখন ভোট হয়, তখন নির্বাচন হয়, এই যে জামাতে ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, আজকে হিজবুত তাহরির বলেন, এদের টোটাল বাংলাদেশের ভোট কিন্তু বিলো 10%, টোটাল ভোট। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে তাদের মিটিং গুলোতে প্রচুর মানে আপনার মানে জনসমাগম হয়, জনসমাগম হয় মানে ওরাই আসে, ওদের একটা লিস্ট থাকে। ওরা কিন্তু একবারে ওদের সংযোগটা ভালো, ওরা ডাকলেই আসতে পারে। ওদের একটা মানে আপনার অর্থনৈতিক এদের একটা সাম্রাজ্য গড়ে তুলছে তারা গত এই 29 বছরে। এবং আমাদের এখানে আমাদের প্রফেসর অর্থনীতিবিদ আবুল বারকাত এখানে একটা সমীক্ষা উনি একটা স্টাডি করছিলেন যে জামাতে ইসলামের যেই অর্থনৈতিক স্থাপনাগুলো আছে এখানে প্রত্যেক বছর 1200 কোটি টাকা এখান থেকে শুধু প্রফিট আসে, এবং এটা তারা এখানে মানে ইয়ে করে। হুম গতকাল আমি আপনাকে বলি, সাতক্ষীরা থেকে আমাদের একজনের সাথে আমার যুক্ত হলো সম্প্রতি। মিস্টার শফিকুর রহমান, যে জামাতের যিনি আমির, উনি এখানে একটা সভা করলেন। সেই সভাতে প্রচুর লোক হলো, এবং দেখা গেছে যে ওরা কুপন বিক্রি করে 50 টাকা থেকে আরম্ভ করিয়া কয়েক হাজার পর্যন্ত। সেখানে প্রচুর, তারা কয়েক কোটি টাকা সেখান থেকে নিয়েছে এবং মানুষকে জোর করে জনসভায় নিয়ে গেছে। তো এখন এই আপনার 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরও কিন্তু আপনার ওই যে আমাদের বঙ্গবন্ধুর বাড়িটা কিন্তু মানে অক্ষত ছিল, সেখানে কেউ হাত দেয় নাই। 71 সালে কেউ হাত দেয় নাই, কিন্তু এবারে তারা দিল। এবারে পুরা আজকে ডক্টর ইউনূস সাহেব নিজেকে আধুনিক মানুষ মনে করেন, আমরাও তাকে মনে করতাম যে উনি একটা আধুনিক মানুষ, উনি পশ্চিমাদের সাথে ওনার যোগাযোগ, এবং আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্টের ফ্যামিলির সাথে তার একটা যোগাযোগ আছে। ওনার থেকে আমরা উই এক্সপেক্টেড সামথিং পজিটিভ ফ্রম হিম। কিন্তু উনি দেখা যাচ্ছে যে তলে তলে এই জঙ্গি গোষ্ঠীর সাথে ওনার সম্পর্ক। এবং উনি আমেরিকাতে গিয়ে সেখানে প্রকাশ করছেন যে দিস ওয়াজ নট এ সাডেন ম্যাটার, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড অ্যান্ড প্রিপ্ল্যান্ড। তো এখন এখানে তাই হচ্ছে উনি উনি 2017 সাল থেকে সেই ওনার 2006 সালে উনি একবার চেষ্টা করছিলেন একটা দল করার জন্য, উনি সেটা পারেননি। ওই সময় থেকে ওনার এই প্ল্যানটা মাথায় ছিল এবং এদেরকে উনি বেছে নিয়েছিলেন। তো আসলে এদের কিন্তু বাংলাদেশে যখনই আপনার যেমন চিন্ময় বাবুকে যখন কি অ্যারেস্ট করা হলো, তখন কিন্তু মানে এটা তারা তারা অ্যারেস্ট করে তারা মনে করলো যে এখানে আরেকটা উন্মাদনা, এবং মানে আপনার চট্টগ্রামে একটা ইয়াকে একটা আইনজীবীকে হত্যা করে সেখানে একটা উন্মাদনা সৃষ্টি করলো, যে এখানে বিরাট একটা জানাজা হইলো, মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক উন্মাদনা, একটা জঙ্গি একটা ভাব তারা মনে করছে তারা। কিন্তু আলটিমেটলি কি দেখা গেছে, যতগুলা জরিপ হচ্ছে তারা মনে করছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে এলিমিনেট করে দিবে কমপ্লিট একবার। মানে ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করলো, এবং একটা আওয়াজ উঠছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। সেই নিষিদ্ধ তারা আর করতে পারে নাই। তারা জনমতটা তারা বুঝছে। কারণ তারা যখন কি আপনার এই আন্দোলনটা করে, আন্দোলনের সময় কিন্তু তারা আমাদের এই তাদের সভাগুলোতে তারা আমাদের মুক্তিযুদ্ধের যে মুক্তির গানগুলোই তারা সেখানে মানে সেখানে তারা পরিবেশন করে, এবং ওইটা দিয়ে যে একটা উত্তেজনা সৃষ্টি করে। কিন্তু
তাদের তথাকথিত বিপ্লবের পরে দেখা গেল যে আসল ওই ওই আর ওগুলো আর নাই, মুক্তিযুদ্ধ সেখানে আর নাই, সেখানে চলে আসলো কে, সম্পূর্ণ মৌলবাদ চলে আসলো সেখানে। তাদের মানে মূল এটা কিন্তু আপনার তরুণ সমাজও এখন বুঝতে শুরু করেছে, সাধারণ জনগণ তো এখন তারা শুধু আওয়ামী লীগ নিধন, হিন্দু নিধন, ভারত ভারত কার্ড খেলা, এগুলোর মধ্যেই তারা আপনার নিজেদেরকে এঙ্গেজ করছে, সেখানে আর তাদের কোনো কাজ ছিল না। তো এখন কিন্তু আমাদের সাধারণ মানুষ, আমাদের তৃণমূলের মানুষ অর্থনৈতিকভাবে পর্যস্ত। তারা এখন আমার সম্প্রতি আপনার এই ভয়েস অফ আমেরিকার একটা জরিপ হলো যে আওয়ামী লীগকে রাজনীতি চায় কিনা মানুষ, এখানে 57% মানুষ আওয়ামী লীগকে চায় পজিটিভলি, সেটাকে ইয়ে করছে। এবং বিএনপি পন্থী কয়েকজন সাংবাদিক যেমন মাসুদ কামাল, তারপরে আপনার মঞ্জুরুল ইসলাম পান্না নামে এরা কয়েকজন একটা সমীক্ষা করছে, সেখানেও দেখা যাচ্ছে 50 মানে প্রায় 60% মানে লোক আজকে মানে আওয়ামী লীগকে চায় বা শেখ হাসিনার জনপ্রিয়তাকে তারা ইয়ে করে। এবং ভারত বাংলাদেশের যে সম্পর্কটা, এটা তো, আমি তো মুক্তিযুদ্ধে ছিলাম, আমাদের আমরা কিন্তু প্রথমে গেছি আমরা ত্রিপুরাতে আমরা যত মানে ত্রিপুরার জনসংখ্যা থেকে আমরা বাংলাদেশের মানুষ ছিলাম বেশি। সেদিন ত্রিপুরার মানুষ তাদের ওই সময় তো ভারত বা বাংলাদেশ আমাদের অর্থনৈতিক অবস্থা আজকে যে অবস্থায় ছিল সে অবস্থায় ছিল না। তাদের নিজেরই মানে নিজের পরিবারের যেটুকু মানে আপনার সামর্থ্য আছে ওইটুকু দিয়েই আমাদেরকে তারা বরণ করছে। এত মানুষ আমরা গেছি, এত মানে আপনার বোঝা তার উপর, তারা কোনো কেউ বিরক্ত হয়নি, তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছে। তো আপনার ভারত আমাদেরকে তো আমি ভারত আমাদের আমাদের 1 কোটি লোককে সেখানে আজকে আপনার আশ্রয় দিয়েছে, আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমাদেরকে অস্ত্র দিয়েছে। আর সেই ভারত তারা আহ, মানে আজকে ভারতের বিরোধিতা করা মানে আমরা ওই যে পাকিস্তানিকরণ যে করে আসছে গত 29 বছরে, সেটার আমরা ফল পাচ্ছি। ঠিক আছে, আপনার কাছে আমার আসবো আমার মনে চৌধুরী হয় সাহেব সেটা আবার। দীর্ঘদিন এক্সিস্ট করবে না, এটা সাময়িক করতে না, এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে। কামরুল দা, সময় কমে আসছে খুব অল্প করে। সেটা হচ্ছে, আমরা যখন ধরুন এই আলোচনা করছি, ঠিক আগের দিন দেখলাম যে চট্টগ্রামে ইউনিভার্সিটির ভিসি কে পর্যন্ত তিনিও পদত্যাগ করলেন। এবং তার উপরে যারা ছাত্র বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা, তারা বলতে শুরু করলেন যে তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ, অতএব তাকে পদ ছেড়ে যেতে হলো। তারপরেও কিন্তু আমি দেখিনি সরকারি স্তরে কোনো জায়গায় বলা না এরকম করা যাবে না, এরকম চাপ সৃষ্টি করা যাবে না। ফলে সেটা আরো বাড়ছে, তো বাড়ছেই। কামরুলদা, প্রথমত এই জিনিস, দ্বিতীয়ত আজকে যে বিএনপির যে আন্দোলন, এই দুটো আপনি কিভাবে দেখছেন? কারণ আগের দিন আমরা দেখলাম যে কমিশনে যাচ্ছে, কমিশন অভিযান হচ্ছে, এবং সেখানে কোন রকম কিন্তু যারা ইউনূস সরকার কোন রকম কিন্তু বাধা দিচ্ছেন না বা কাউকে কিন্তু বলছেন না যে যাবেন না। দেখুন, ইউনুস সাহেবের মানে আপনার যে মূল ব্যক্তি যাকে ক্লিনটন ফাউন্ডেশনে যাকে পরিচয় করে দেওয়া হয়েছিল, মাহফুজ আলম, হ্যাঁ, উনি বলছেন ও ও হলো মাস্টার মাইন্ড। তো মানে তার বিরুদ্ধে অভিযোগ আছে হিজ লিঙ্ক টু হিজবুত তাহরি। হিজবুত তাহরি হুম জামাত থেকেও একটা জঙ্গি, সারা বিশ্বে কিন্তু এই হিজবুত তাহরি কিন্তু আপনার একটা ব্যান্ড সংগঠন। এবং হুম ওনার ওই যে ওনার বাহিনী কিন্তু মূল বাহিনী কিন্তু এই হিজবুত তাহরি, এবং ওনার 2টা স্টুডেন্ট আপনার আপনার 2টা তরুণ উপদেষ্টা আছে, আহ, ওদের কথাই উনি চলে। হ্যাঁ, মানে ঠিক। উনি 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 কিন্তু নিজে নিজে মৌলবাদী। এই যে ডক্টর অনুপম সেন, উনি বিশ্বনন্দিত হুম একজন মানে যিনি যাকে হুম ইয়ে করাইলো, পদত্যাগ করিল আপনার উনি শিলং ইউনিভার্সিটির ইয়া ছিলেন, বিসি ছিলেন, এখন এটা প্রিমিয়ার ইউনিভার্সিটি, সেখানে সেখানে বিসি আছেন। উনি একজন বিখ্যাত সমাজ বিজ্ঞানী। আর ওনাকে ওনাকে কেন প্রায় 2000 শিক্ষককে বিভিন্ন সারা বাংলাদেশে এগুলো তারা এই যে আজকে একটা তরুণ সমাজ আছে না, এই তরুণ সমাজকে তারা একটা মব গ্যাং তৈরি করছে। এই মব গ্যাংটা পুরো আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে, পুরা দি হোল এডুকেশন সিস্টেম ইজ ডেস্ট্রয়েড, এবং আমাদের চৌধুরী সাহেব, অর্থনীতি আপনার কাছে শেষ। আমি আসছি। আমি কামরুলদার অরিজিতের সঙ্গে এটা করে আপনার কাছে আসছি, সময় শেষ হয়ে আসছে তো খুব দ্রুত। দেখুন, কামরুল যে কামরুলদা, আপনি বলুন যেটা কিভাবে দেখছেন। বিএনপি যে কাজটি করছে সেই কাজটি হলো যে আম, ভারতকে প্রেসারে রাখা এবং হুম। সরকারকে প্রেসারে রাখা যে তোমরা ভারতের সাথে সব চুক্তি বাতিল করতে হবে। তারা ঘোষণায় দিয়েছে ভারতের সাথে কোনো চুক্তি থাকবে না, অর্থাৎ ভারতের সাথে চুক্তি থাকবে না, চুক্তি করতে হবে পাকিস্তানের সাথে। কিন্তু সেখান থেকেও কিন্তু সরকার পিছিয়ে এসছে। দেখা গেল যে পাকিস্তানের সাথে
যে ভিসা নীতি যেটা সহজ সরলীকরণ করার যে প্রস্তাবনা হুম। আসছিল সেটি কার্যত পাশ করেনি উপদেষ্টা পর্ষদে, কারণ এই বৈঠকটির উপরে নির্ভর করছে। আর এই বৈঠকটিতে যাতে অন্তর্বর্তীকালীন সরকারের যারা বসবেন তাদের একটা চাপ সৃষ্টি করছে। গতকাল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও বলা হয়েছে একই রকম চাপ সৃষ্টি করা হয়েছে। তো এই চাপ সৃষ্টি করা একটা বিষয়, আরেকটি বিষয় হলো আলোচনার জায়গাগুলোকে প্রস্তুত রাখা। এখন এই চাপ সৃষ্টি করে কি ভারতের তারা যে উগ্র বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য কি ভারত বা অন্যান্য দেশের সাথে রীতিমতো সাংঘর্ষিক? এই সাংঘর্ষিক অবস্থায় তারা নিয়ে যেতে তৎপর, কারণ সাংঘর্ষিক অবস্থা ছাড়া, যেমন 75 সালে 15ই আগস্ট একটি অবস্থান তৈরি করেছিল, ঠিক এরকম সাংঘর্ষিক অবস্থা দিয়ে তারা মূলত ক্ষমতায় থাকতে চায়। আর নির্বাচন হলে তো সেখানে পারবে না। আরেকটি হলো যে সংখ্যালঘুদের বড় ট্যাগটা হলো দেয় যে এরা সবাই আওয়ামী লীগের সমর্থক, এরা সবাই আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। যে কারণে ডক্টর অনুপম সেন, একজন বিখ্যাত হুম। শিক্ষাবিদ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রচুর জায়গা থেকে, পুলিশ থেকে, বিভিন্ন জায়গা থেকে অপসারণ করা হচ্ছে। তার কারণ হলো ভারতের সাথে একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছে। কিন্তু সেই চ্যালেঞ্জ একটা এই উভয় দেশের জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি দিক। কিন্তু ওই বলে যে চোরে সরে না আসল কথা, তারা তো এই উভয় দেশের মধ্যে একটা সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে এখানে মৌলবাদীদের আস্তানা তৈরি করতে চায়, জঙ্গিদের আস্তানা তৈরি করতে চায়, যেটা আফগানিস্তানে তৈরি হয়েছে। হুম। সিরিয়ার থেকে, সিরিয়ার যে রাষ্ট্রপ্রধান তাকেও চলে যেতে হয়েছে। এরকম শ্রীলঙ্কাতে চেষ্টা হয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে। বার্মাতে একটা উত্তপ্ত অবস্থা আছে। আর বাংলাদেশে যদি এটা পারে, তাহলে ভারতের যে জিওগ্রাফিক্যাল অবস্থান থেকে যে ভৌগোলিক রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ভারতকে একটা চাপের মুখে রাখার যে সুদূর প্রসারী পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর দ্বারা, এই সমস্ত তাদের দিয়ে একেবারে ফলপ্রসূ করার জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তারা কার্যকর করতে চাচ্ছে। তা অরিজিৎ, হ্যাঁ, কামরুজ্জামান শেষ করুন, আর খুব সময় অল্প আশা আছে, করি শেষ যে করে দিন এই তাহলে। অবস্থা থেকে উত্তরণ জনগণ থেকে জনগণের সম্পর্কের মধ্য দিয়ে ঘটবে। আর এই এবং ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছেন এই মুহূর্তে, যে আলোচনার পথগুলো খোলা রাখা এবং আলোচনার জন্যই তারা এগিয়ে আসছেন, এটি অত্যন্ত একটা ভালো দিক বলে আমরা মনে করি। অরিজিৎ, যেটা খুব আশঙ্কার সেটা হচ্ছে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, উল্টো দিকে সেটা একটা রিপোর্ট অনুযায়ী সেটা হচ্ছে যে তুরস্কের যে ড্রোন TB2, সেই ড্রোনটা পশ্চিমবঙ্গের সীমান্তের খুব কাছাকাছি নিয়ে আসা হয়েছিল। বাংলাদেশের এই ড্রোনটা ব্যবহার করে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। 12টা ড্রোন তাদের দেওয়া হয়েছিল এবং এই ড্রোনের মধ্যে 6টা হচ্ছে এখনো পর্যন্ত অপারেশনাল। এবং এই ড্রোন সব থেকে বড় কথা, অস্ত্র বা স্ট্রাইকও করতে পারে আর সার্ভিলেন্সও চালাতে পারে। প্রথম এক বলছে ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি নিয়ে আসা হয়েছে TB2 ড্রোন। সেকেন্ড হচ্ছে BSF থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর জঙ্গি, যাদের প্রায় 174 জন জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছিল, তারা সীমান্তের কাছাকাছি চলে আসছে এবং রাত্রিবেলায় বাংলাদেশের যে সিকিউরিটি ফোর্স বর্ডার, তারা সেখানে কোনো রকম পাহারা দিচ্ছে না। অভিজিৎ। আহ দেখুন, আমার মনে হয় না এ নিয়ে অন্তত ভারত সরকারের সামরিকভাবে কোনো চিন্তা করার কারণ আছে। তুরস্কের যে বাইরাক্তার PB2 যে ড্রোন, সেটা বেসিক্যালি সার্ভেলেন্সের জন্য। কিছু যায় আসে না সেই ড্রোন আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে উড়ে পড়ে। এবং হ্যাঁ, তারা তাদের তাদের আছে, তাদের এয়ার টু গ্রাউন্ড মিসাইল আছে। সেই মিসাইলের রেঞ্জ বেশি নয়, এবং সেই মিসাইল দিয়ে তারা কি করবে? ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের বিশেষ কোনো সামরিক ঘাঁটি নেই। ভারত বাংলাদেশ সীমান্তে যা আছে তা হচ্ছে কিছু কলকারখানা আছে, কিছু মাছের ভেড়ি আছে, কিছু ধান ক্ষেত আছে। আর সেই ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের পাল্লা 20 কিলোমিটারের বেশি নয়। সুতরাং সামরিক দিক দিয়ে ওটা একটা পোস্টারিং বলে না ইংরেজিতে, এর হুম। চেয়ে বেশি কিছু নয়। হুম। বাংলাদেশ সীমান্তের কথা বাদ দিন, পাকিস্তান সীমান্ত এরকম ওরা ড্রোন টোন চালায়। হ্যাঁ, তাতেও দুপক্ষের কারোর কিছু বিশেষ যায় আসে না। এদিকে এরাও ড্রোন চালায়, ওরাও ড্রোন চালায়। আর তারপর হলো যে এই 174 জন জঙ্গির কথা,
হুম। দেখুন, পাকিস্তান সীমান্তে প্রায় 10,000 জঙ্গি এরকম অপেক্ষা করে থাকে যে কোনো মুহূর্তে ভারতে ঢোকার জন্য। 174 জন জঙ্গি আমার মনে হয় না বা ভারত সরকারের কাছে বা বিএসএফ এর কাছে বিশেষ কোনো থ্রেট হিসেবে দেখা দেবে, এই আর কি। তবে হ্যাঁ, এগুলো ওই আর কি, এগুলো দ্বিপাক্ষিক সম্পর্কে একটা খাড়া করে, একটা তিক্ততার সৃষ্টি করে, এর চেয়ে বেশি কিছু নয়। চৌধুরী সাহেব, শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে আপনারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা কি আজকে একত্রিত হয়ে কিছু করার ভাবনা আছে, যে নাকি এরকম ধরুন যা করছেন এক পেশে চলতেই থাকবে? না, আমরা দেখুন, মুক্তিযোদ্ধা বলতে যেটা, আহ, আমাদের মুক্তিযোদ্ধা ধরেন এখন 30% বা 40% আছে, এবং বেশিরভাগই অচল। হয়তো আমি এখন নাও রানিং 78। তো আমাদের মানে অবস্থাটা এখানে দাঁড়িয়েছে। তারপরও আমাদের মধ্যে ওই এখন তো সরাসরি যোগাযোগের, আপনার বঙ্গবন্ধুর নাম নেওয়া, 1971-এর নাম নেওয়া, শেখ হাসিনার নাম নেওয়া, আওয়ামী লীগ নাম নেওয়া এখানে এখন একটা পাপ, এই অবস্থা হুম। দাঁড়িয়ে গেছে আর কি। তারপরেও যে আমরা মানে যেমন আপনার সাথে আগে যুক্ত হচ্ছে, এভাবে আমাদের অনেকগুলো গ্রুপ আছে, ভার্চুয়াল গ্রুপ আছে, আমরা যোগাযোগ রক্ষা করতেছি। হয়তো একটা সময় আসবে, সেই সময়টা আমাদের দূরে নয়। আমরা আমরা যেহেতু এত সকাল যে আমরা 4 মাসের মধ্যে যে আমরা ওভারকাম করব, এটা আমরা আগে আশা করিনি। আমরা আমরা এটা ওভারকাম করবো শিওর। ওদের যেটা হ্যাঁ, শেখ হাসিনার বিরুদ্ধে যারা অভিযোগ, যারা ভারতকে সব দিয়ে দিয়েছে, আসলে ওদের মূল জ্বালাটা কোন জায়গায়? মূল জ্বালাটা হচ্ছে আমাদের 7 সিস্টারের যে আগে তারা ওই উলফা থেকে আরম্ভ করে অনেকগুলো সন্ত্রাসী সংগঠন ভারত থেকে হুম। আসতো এখানে আমাদের, এখানে এখানে তারা ট্রেনিং নিয়ে যেত, ঘাঁটি গাড়ছিল। ট্রেনিং হতো। হ্যাঁ, হ্যাঁ। এটা ঘাঁটি গাড়ছিল, এখান থেকে গিয়ে ভারতে ডিস্টার্ব করতো। শেখ হাসিনা আসিয়া পুরো বর্ডারটা সিল করে দিল। শুধু এটা ভারতের স্বার্থে না, এটা আমাদের স্বার্থে, কারণ আমরা জঙ্গি দমন করব না আমি দেশের উন্নয়ন করব। উনি কনভিন্সড যে আমি এটা মানে অন বিহাফ, মানে ফর মাই সেফটি, আমাকে এটা করতে হবে। দেখুন, আমরা আমরা তো মানে পর্যালোচনা দেখা যায়, ওরা বলে আমাদের ভিতরে প্রচার কি, আওয়ামী লীগের ভিতরে প্রচার হলো শেখ হাসিনা ভারতকে সব দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? বরং শেখ হাসিনা ভারত থেকে অনেক কিছু অর্জন করেছে। যে আমাদের যে আপনার সীমান্ত মানে রেখা কনফার্ম করা, আমাদের যে ছিটমহলটা সমাধান করা, তারপরে আমাদের ভারত থেকে আমরা $2 বিলিয়ন 1% বিলোতে আমরা মানে সুদে আমরা মানে আমাদেরকে দিচ্ছে। আমাদের রেলওয়েটা ভারতের সাহায্যে আমরা আজকে উন্নত করছিলাম। তারপরে একটা গ্যাস লাইন আমাদের এখানে করার কথা ছিল। তাহলে এগুলোই তা ওদের মূল জ্বালা। কি বাংলাদেশের ইকোনমিটা যখন শেখ হাসিনা হ্যাঁ। ক্ষমতা নেয় তখন আমাদের মাথা পিছু আয় ছিল $686। এখন এটা শেখ হাসিনা যেদিন থাকলো না, আমাদের এটা $2841। চৌধুরী আমরা তো আজকে, চৌধুরী সাহেব, আমাদের সময় আর একদম নেই, আমরা সময় একেবারে শেষ। তো আমরা আবার নিঃসন্দেহে এই আলোচনা আমাদের চলতেই থাকবে। এবার দেখার সোমবার দিন বিক্রম মিশ্রির সফর ঠিক কি হয়। কারণ হওয়ার পর একটা যদি জয়েন্ট স্টেটমেন্ট হবে কিনা জানি না, যে ভারতের তরফ থেকে কি বলা হয়, ভারত প্রেস কনফারেন্স করে নাকি, বাংলাদেশ কি জবাব দেয়, বর্তমানে যে উত্তেজনা চরমে পৌঁছেছে তার আদৌ কি প্রশমন হয়। চলুন আমরা সেদিকেই নজর রাখবো। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশ নেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।